হ্যালো এভরিওয়ান, আমরা কি জানি এইচএস 2025-এর জন্য সপুষ্পক উদ্ভিদের যৌন জনন চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট? কারণ আমরা দেখে আসছি প্রত্যেক বছর কিন্তু এই সপুষ্পক উদ্ভিদের যৌন জননের চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আমাদের আসে। এবং আমি কি করেছি আজকে তোমাদের কাছে যে আপ টু ডেট যতগুলো পর্যন্ত আমাদের কোশ্চেন এই চ্যাপ্টারটা থেকে এসেছে সেগুলো আমি কভার করছি। এবং আমি এখানে শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সার করাবো না, আমি কি করবো তোমাদের কনসেপ্টের ক্লিয়ার করাবো, যাতে তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো নিজেরাই করতে পারো। এবং আমাদের 2025-এর যে বায়োলজি যদি এই চ্যাপ্টার থেকে কোনো রকম কোশ্চেন আসে সেগুলো তোমরা যাতে নিজেরা অ্যান্সার করতে পারো। তো সেই জন্য আমি আজকে সেশনে ডিসকাশন করব, এবং যে আপকামিং আমার যে বাকি যে সেশনগুলো হবে সেগুলো কিন্তু আমি ঠিক এভাবেই কভার করব। চলো শুরু করা যাক। তাহলে আজকে টপিকটা যেটা আমরা কি বলছি, যে পলিনেশন, পরাগযোগ আর ফার্টিলাইজেশন নিষেক। এবারে পলিনেশন বা পরাগযোগ জিনিসটা কি? দেখো, যখনই আমাদের একটা ফুল প্রস্ফুটিত হচ্ছে, সেই ফুলটা থেকে যে বীজ তৈরি হচ্ছে বা ফল তৈরি হচ্ছে, এই যে প্রসেসটা, তার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু পরাগযোগ। সেই পরাগযোগটা কি? পরাগধানী থেকে যে পরাগ রেণুটা আমাদের গর্ভমণ্ডলের উপর পতিত হচ্ছে, তারপর সেটা কি করছে? আমাদের ডিম্বাণুকে নিষিক্ত করছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি হচ্ছে? পরাগযোগ। এবং তারপর যখন নিষিক্তটা হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি নিষেক, যার ফলে কি হচ্ছে? আমাদের ওই ফুলটা থেকে ফলে পরিণত হচ্ছে। তো এবার আমরা দেখে নেব যে কিভাবে আমাদের এই পলিনেশনটা ঘটে। তো আমাদেরকে ফার্স্টেই তাহলে জানতে হবে যে পলিনেশনটা কোথায় ঘটে। দেখো, আমাদের যেহেতু আমরা জানি যে ফুল হচ্ছে আমাদের কি জননাঙ্গ, তো জননাঙ্গের মধ্যে আমরা দেখতে পাবো যে 4টে টাইপের আমাদের পার্ট থাকে। সেটা কি? একটা হচ্ছে বৃতি। বৃতি জিনিসটা কি? এবার দেখো, তুমি যখন দেখবে একটা ফুল কুড়ি অবস্থায় একটা সবুজ রঙের কিছু জিনিস তাকে ঢেকে আছে, ঠিক আছে? সেই জিনিসটা যখন আস্তে আস্তে ফুলটা বড় হয়, সেই জিনিসটা একই রকম থাকে, ফুলটা কিন্তু বড় হয়ে যায়, তারপর তার পাপড়িটা মেলে। তাহলে সেই যে সবুজ যে জিনিসটা, সেটাকে আমার যেটা একদম যে ওই বৃন্তের গায়ে লেগে থাকে, সেটাকে আমরা কি বলছি? বৃতি বলছি। তারপর যখন ফুলটা প্রস্ফুটিত হচ্ছে, যে পাপড়িগুলো যে মেলছে, যেই পাপড়িগুলোর মধ্যে আমাদের পুংকেশর আর গর্ভকেশরটা সুরক্ষিত থাকছে, সেইটা হচ্ছে গিয়ে আমাদের দলমণ্ডল, ঠিক আছে? এবার দেখো, যে আমরা তখন বললাম এগুলো হচ্ছে কিন্তু সহকারী, ঠিক আছে? আমাদের যেটা মেন মেন কম্পোনেন্ট যদি যেটা বলতে চাই, যেটা ফল উৎপন্ন করার জন্য, সেটা হচ্ছে কি আমাদের এই পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। এই পুংকেশর চক্র কি? যেখানে আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে পরাগ রেণু উৎপন্ন হচ্ছে, পরাগ মিলন হচ্ছে, সেই পরাগ রেণুটা যেটা থেকে উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলছি? পুংকেশর চক্র। তাহলে পুংকেশর চক্রের কি কাজ থাকছে? মেন কাজ হচ্ছে পরাগ রেণু উৎপন্ন করা। তারপর কি হচ্ছে? এই যে পরাগ রেণুটা উৎপন্ন হলো, পরাগ রেণুটা উৎপন্ন হয়ে কি করছে? এই যে গর্ভকেশর চক্র যেটা আমরা বলছি, এর মাথায় পড়ছে। মাথায় পড়ছে কি করছে? মাথায় পড়ে তারপর সেটা একটা নালীর মাধ্যমে গিয়ে আমাদের কি করছে? এই যে ডিম্বাণু আছে এর মধ্যে, এটাকে নিষিক্ত করছে। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের নিষেক। তাহলে আমাদের বোঝা গেছে পরাগ মিলন কোন জিনিসটা আর নিষেক কোন জিনিসটা। এবার চলো, এবার দেখো আমি কি বললাম? পরাগ রেণু। এবার দেখো, পরাগ রেণুর একটা স্ট্রাকচার হয়, ঠিক আছে? অনেক টাইপের দেখতে হয় পরাগ রেণু, কিন্তু এটা হচ্ছে যে আমরা দেখবো যে মেন পরাগ রেণুর কি পার্ট আছে। দেখো, পরাগ রেণু যখন পরাগ মিলন হচ্ছে, পরাগধানী থেকে সেটা উড়ে এসে আমাদের গর্ভমণ্ডলের উপর পড়ছে, তার মানে এটাকে একটু শক্তপোক্ত হওয়া দরকার, নাহলে সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এর যে একটা বাইরের দিকের যে লেয়ারটা থাকে, যেটাতে আমাদের স্পোরোপোলেরিন দিয়ে তৈরি হয়, সেটাকে আমরা কি বলছি? এক্সাইন। এই যে বাইরে যে কাঁটার মতো যে অংশটা, এটাকে আমরা কি বলছি? এক্সাইন। তারপরে এর আরেকটা লেয়ার আছে, সেটাকে আমরা কি বলছি? ইনটাইন। মানে এই যে ভেতরের যে লেয়ারটা, সেটাকে আমরা কি বলছি? ইনটাইন। তাহলে আমার দুটো লেয়ার গেল। এবারে আমরা দেখব ভেতরে দুটো সেল আছে, যেটা কি হচ্ছে? একটা হচ্ছে আমাদের টিউব সেল। টিউব সেলটা কি করে আমরা দেখব, যখন আমাদের নিষেকটা সম্পন্ন হয় তখন আমাদের কি হচ্ছে? যে এই স্পোরটা ধরো এখানে এসে পড়বে, পড়ে তো ওকে এইভাবে এখানে গিয়ে ওকে একদম ওভারি ভেদ করে ওকে ডিম্বাণুর কাছে যেতে হবে। তখন কি করে? এই যে টিউব সেলটা, এ কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু ও তৈরি করে। তাহলে এই টিউব সেলের কাজ হচ্ছে এটা। আর জেনারেটিভ সেলটা কি? এই জেনারেটিভ সেলটাই কিন্তু আমার শেষে এই যে ওভারি আছে, যে ওভামটা আছে, সেটাকে আমার কি করছে? নিষেক করছে। তাহলে বোঝা গেছে যে আমাদের এই যে পরাগ রেণুর যে 4টে পার্ট। এবার আমরা দেখো, এখানে আমাদের যেটা হচ্ছে যে একটা, এটাকে আমরা কি বললাম? যে গর্ভকেশর চক্র। আমরা এটা আরেকটু পরে ডিসকাস করব। তার আগে আমরা দেখে নেব যে কি কি টাইপের আমাদের পরাগ মিলনগুলো হয়। এবার দেখো, এই যে পরাগযোগ, এতক্ষণ ধরে আমরা যেটা বললাম, আমরা পুরো জিনিসটা, পরাগযোগ জিনিসটা কি? তো এই যে পরাগ মিলন, সেটা হচ্ছে আমরা দুটো টাইপের হয়। একটা দেখো, আমরা দেখতে পাই যে কিছু কিছু গাছের কি হয়? নিজে নিজে নিষেকটা হয়, নিজে নিজেই পরাগ মিলনটা হচ্ছে। আবার কিছু কিছু গাছে দেখবে যে মৌমাছি, বাতাস, জল বা তোমার কীটপতঙ্গ, মানুষ, এদের দ্বারা কিন্তু পরাগ মিলনটা হচ্ছে। তাহলে একটা জিনিস দেখো,
তাহলে আমরা পরাগ মিলনটা তাহলে থেকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বপরাগযোগ, যেখানে স মানে কি, স মানে জানি আমরা নিজে, তাহলে যখন নিজে নিজে পরাগযোগটা হচ্ছে সেটাকে আমরা বলছি স্বপরাগযোগ। আর যখন একটা বাহক লাগছে, যখন নিজে নিজে হতে পারছে না, অনেক সময় কি হয় দেখবে যে কোনো একটা ফুলের হয়তো একলিঙ্গ ফুল, বা কোনো একটা ফুলের হয়তো গর্ভকেশরটা আগে পরিণতি পাচ্ছে, বা কোনো একটা ফুলের বিভিন্ন কারণের জন্য ওর স্বপরাগযোগ হচ্ছে না, তাহলে কি সেই ফুলটার কি পরাগ মিলন হবে না? সেই ক্ষেত্রে কিন্তু তখন আমরা দেখতে পাই যে আমাদের এই ইতর পরাগযোগটা কিন্তু সম্পন্ন হয়। এবার আমরা দেখব স্বপরাগযোগটা কি। স্বপরাগযোগ মানে কি, ধরো যখন আমার একটা ফুলের স্বপরাগযোগের যে দুটো ভাগ আছে সেটা হচ্ছে একটা অটোগামী আর একটা হচ্ছে গেইটেনোগামী। এই অটোগামীটা কি, যখন দেখবো আমরা একটা ফুলের পুংকেশ্বর থেকে পরাগরেণু ওই ফুলেরই গর্ভকেশরে পড়ছে, মানে একটাই ফুল কিন্তু হবে, সেটাকে কি বলছি আমরা, সেটাকে আমরা কি বলছি অটোগামী। আর এই গেইটানোগামী মানে কি, গেইটানোগামী মানে হচ্ছে তোমার ধরো তোমার একটা ফুল, একটা গাছ আছে, ধরো এরকম একটা গাছ আছে, এখানে একটা ফুল ফুটেছে, ঠিক আছে, আর এখানে একটা ফুল ফুটেছে, যখন ওই একটা গাছেরই ফুল, যখন এই ফুলকে ফুলের কোনো হচ্ছে ডিম্বাশয়কে বা ডিম্বাণুকে নিষিক্ত করবে, তখন সেটা কি হচ্ছে, সেটাকে আমরা কি বলছি গেইটেনোগামী। তাহলে বোঝা গেছে অটোগামী মানে একটা ফুলের মধ্যেই হবে, আর গেইটেনোগামী মানে হচ্ছে কি একটা গাছের অন্য একটা ফুলের পাশের একটা ফুলের সাথে তার স্বপরাগযোগ মানে পরাগযোগটা হবে, সেটা হচ্ছে আমাদের গেইটেনোগামী। এবার আমরা দেখবো যে এই স্বপরাগযোগটা, এটাও কিন্তু এই যে স্বপরাগযোগের যে অটোগামীটা, এটাও কিন্তু অনেকগুলো ভাগ আছে, মানে অনেকভাবে এ কিন্তু নিজের যে আমাদের পুংকেশ্বরের বা পরাগরেণুটা নিজের গর্ভমুণ্ডের উপর পতিত হয়ে নিষেক করতে পারে। সেটা আবার তিনটে ভাগ। সেটা কি হচ্ছে হোমোগ্যামি। এই হোমোগ্যামিটা কি, যখন কি ওই ফুলের পরাগরেণুটা মানে পরাগধানীটা আর যেটা হচ্ছে মানে পুংকেশ্বর আর গর্ভকেশর দুটো যখন একসাথে পরিণতি পাচ্ছে, তখন যখন ওই ফুলের পরাগরেণুটা ওই ফুলেরই গর্ভকেশরের উপর পড়ছে, তখন যেটা হচ্ছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হোমোগ্যামি। তারপর হচ্ছে ক্লিষ্টগামী। ক্লিষ্টগামী জিনিসটা কি, দেখো অনেক সময় কি হয় যে ফুলটা আধফোটা অবস্থাতেই, মানে কুড়ি বলতে পারি বা বলতে পারি যে আধফোটা, মানে ফুলটা পুরোপুরি প্রস্ফুটিত হচ্ছে না। এখানে যেমন ধরো ফুলটা পুরোপুরি প্রস্ফুটিত হয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে আমাদের পুরোপুরি ফুলটা প্রস্ফুটিত হচ্ছে না, তখনই যদি আমাদের পরাগযোগটা ঘটে যায়, সেটাকে আমরা কি বলছি, সেটাকে বলছি আমরা ক্লিষ্টগামী। আর কি হচ্ছে বার্ড পলিনেশন। বার্ড পলিনেশনটা কি, দেখো কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে আমার ধান গম এই সব গাছের ক্ষেত্রে পরাগরেণু অনেক কম পরিমাণে উৎপন্ন হয়, তাহলে কি হয়, এ যদি পুরোপুরি প্রস্ফুটিত হয়ে যায় তখনই কিন্তু পরাগ যে রেণুগুলো সেগুলো হয়তো উড়ে চলে যাবে, এরকম হালকা হয়। সেই জন্য কি হচ্ছে, এদের কুড়ি অবস্থাতেই, মানে এদের ফুলটা যখন কুড়ি থাকছে তখনই এদের পলিনেশনটা হয়ে যাচ্ছে, সেটাকে আমি বলবো কি যে বার্ড পলিনেশন। তাহলে এটার এক্সাম্পল আমরা কি পাবো, ধান গম ইত্যাদি। এবার আমরা দেখবো যে ইতর পরাগযোগ। সেই ইতর পরাগযোগের যে ভাগগুলো আমরা বুঝতেই পেরে গেছি যে ইতর পরাগযোগে আমাদের বাহকের প্রয়োজন হয়, কারণ এরা কিন্তু নিজেরা পরাগযোগ করতে পারছে না। তো সেই ক্ষেত্রে দেখবো ইতর পরাগযোগে দুটো, একটা কি বলছে অ্যালোগামী। অ্যালোগামীটা কি বলছে, একই প্রজাতি বা ভিন্ন প্রজাতির ফুলের মধ্যে যখন আমার পরাগযোগটা ঘটছে, ঠিক আছে, মানে একটা প্রজাতি বা ভিন্ন কোনো প্রজাতির পরাগযোগ হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের অ্যালোগামী, ঠিক আছে। আর যখন শুধুমাত্র একই প্রজাতির ফুলের সাথে যখন আমার ইতর পরাগযোগ হচ্ছে, সেটাকে আমরা কি বলছি জেনোগামী। তাহলে বোঝা গেছে অ্যালোগামী আর জেনোগামীর মধ্যে ডিফারেন্স, মানে একটা হচ্ছে একই বা ভিন্ন দুটোই হতে পারে, আর জেনোগামীটা কি হচ্ছে একই প্রজাতির ফুলের মধ্যে আমার হচ্ছে। বোঝা গেছে? তাহলে আমি এখান থেকে আমাদের দেখো, যদি আমাদেরকে কোশ্চেন করে অটোগামী, গেইটানোগামী, অ্যালোগামী, জেনোগামী, এই চারটের যে মেজর ডিফারেন্স এগুলো আমরা তাহলে বুঝতে পেরেছি। অ্যালোগামীটা কি বললাম, একটা ফুলের সাথেই হবে। গেইটানোগামীটা কি বললাম, যে পাশাপাশি দুটো ফুলের, একটা গাছের পাশাপাশি দুটো ফুলের সাথে স্বপরাগযোগটা হচ্ছে। অ্যালোগামীটা কি বললাম, একই প্রজাতি বা ভিন্ন প্রজাতির ফুলের সাথে আমার পরাগযোগটা ঘটছে। জেনোগামীটা কি বললাম, যে একই প্রজাতির ফুলের মধ্যে ইতর পরাগযোগটা ঘটছে। তাহলে ক্লিয়ার আমাদের কনসেপ্ট? চলো দেখো এবার আমরা দেখে নেব যে টাইপস অফ ফার্টিলাইজেশন, মানে এই যে ফার্টিলাইজেশনটা হচ্ছে, যে আমাদের কি করছে, আমি প্রথমেই বললাম তোমাদেরকে যে ওই যে ভেজিটেটিভ সেলটা, মানে আমাদের ওই যে পরাগরেণুর, সেটা একটা রাস্তা তৈরি করছে, তারপর জেনারেটিভ সেলটা এসে আমাদের যে ডিম্বাণুটাকে নিষিক্ত করছে। এইটা কোন ওয়েতে আমাদের হচ্ছে, এটার হচ্ছে টাইপগুলো হচ্ছে, সেটাকে আমরা দেখতে পাচ্ছি তিনটে টাইপের হয়, ঠিক আছে। দেখো পোরোগ্যামি, তার মানে এটা কি করছে নিচের দিকে, যেটা আমাদের ডিম্বক রন্ধ্র বলছি, ডিম্বক রন্ধ্রের মধ্যে যখন এই যে ধরো এখানে আমাদের রাস্তাটা যখন আমাদের তৈরি হচ্ছে, মানে আমি কি বললাম যে আমাদের ওই ভেজিটেটিভ সেলটা যে
আমাদের জেনারেটিভ সেলটা আসার জন্য সেই রাস্তাটা তৈরি করছে, সেই রাস্তাটা যদি আমাদের এই যে ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে হয় তখন সেটাকে আমরা কি বলছি, পোরোগ্যামি। বোঝা গেছে? আরবার দেখো এই যে আমাদের এই জায়গাটা আমাদের বলছে ডিম্বক নাভি বা চ্যালাজা। যদি এই যে সেম এই যে জেনারেটিভ সেলের রাস্তাটা, যদি নিষিক্তকরণের যে রাস্তাটা সেটা যদি আমাদের এই চ্যালাজাল ওপেনিং দিয়ে হয় সেটাকে আমরা কি বলছি, চ্যালাজোগ্যামি। তারপর কি পাচ্ছি, আমাদের ধরো এই যে ডিম্বকরন্ধ্র বা চ্যালাজা কোনোটা দিয়েই হচ্ছে না, একটা এই যে প্রাচীরটা ভেদ করে রাস্তাটা তৈরি হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু সেই টাইপের ফার্টিলাইজেশনটাকে আমরা কি বলছি, মেসোগ্যামি। তাহলে বোঝা গেছে তিনটে টাইপের আমাদের, পোরোগ্যামি, চ্যালাজোগ্যামি আর মেসোগ্যামি। একটা হচ্ছে আমাদের ডিম্বকরন্ধ্র দিয়ে ঢুকছে, রাস্তাটা তৈরি হচ্ছে, আরেকটা কি হচ্ছে আমাদের চ্যালাজাল এন্ড থেকে রাস্তাটা তৈরি হচ্ছে, আরেকটা কি হচ্ছে আমাদের প্রাচীরটা ভেদ করে রাস্তাটা তৈরি হচ্ছে। তাহলে তিনটা আমাদের তার মানে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট স্লাইড দেখো। এবার যেটা হচ্ছে কি দ্বিনিষেক। দ্বিনিষেক কথাটার মধ্যেই আছে কি যে দ্বি মানে দুবার নিষেক হচ্ছে। আমি তোমাদেরকে বললাম যে দুবার নিষেক যখনই হচ্ছে তখন সেটা দ্বিনিষেক হবে। এবার আমরা দেখবো যে একটা স্পোর কিভাবে দুবার নিষেক করে। দেখো আমি তোমাদেরকে এই স্পোরের যে স্ট্রাকচার তখন পড়ানোর সময় বলেছি যে এই টিউব সেলটা কি করে, যখন আমাদের স্পোরটা গর্ভমুণ্ডের উপর পড়ছে বা পরাগ রেণুটা গর্ভমুণ্ডের উপর পড়ছে তখন কি করছে, এই যে পরাগ এই গর্ভমুণ্ডের উপর পড়ার পর যে রাস্তাটা দিয়ে ও এই যে ডিম্বাণু পর্যন্ত আসছে এই রাস্তাটা তৈরি করছে আমাদের টিউব সেল বা ভেজিটেটিভ সেল। আর জেনারেটিভ সেলটা কি করছে, ওর পিছনে পিছনে এসে ও কী করছে, নিষেকটা করছে। এবার দেখো এখানে একটা গল্প আছে, সেটা কি, এই জেনারেটিভ সেলটা যখন এই টিউব সেলে তৈরি করে রাস্তা দিয়ে আসছে তখন কি করছে, ও নিজে ডিভাইড হয়ে দুটো কোষ তৈরি করছে। তারপর কি হচ্ছে, ও এই যে রাস্তাটা দিয়েও এলো, আসার পর তার আগে আমাদের একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে এই ভেতরের স্ট্রাকচারটা। সেটা কি দেখো, এই যে ফার্স্টে দেখো আমাদের যে এই স্ট্রাকচারের মধ্যে যেটা আছে এই তিনটে সেল দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলছি, প্রতিপাদ সেল বা অ্যান্টিপোডাল সেল। তারপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই মাঝের দেখো দুটো জিনিস, এই যে মাঝের দুটো জিনিস এই দুটো আবার নিজেদের মধ্যে ফিউজ করে কি করছে, আমাদের নির্ণীত নিউক্লিয়াস তৈরি করছে। এরা কিন্তু অ্যাকচুয়ালি এন, যখন আমরা যদি দেখতে যাই এই 3 2 5 3 8টা, এই 8টা সেল কিন্তু এন, কিন্তু কি হচ্ছে এই যে দুটো সেল নিজেরাই একসাথে ফিউজ করে নিউক্লিয়াস নিউক্লিয়াস তৈরি করছে যেটা আমাদের 2n হচ্ছে। বাকি দেখো এই যে মাঝখানে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ডিম্বাণু আর তার দুই পাশে দুটো সহকারী কোষ। তাহলে বোঝা গেছে আমাদের এই জায়গার মধ্যে কী কী টাইপের কোষ থাকে। এবার দেখো এই যে আমার জেনারেটিভ সেল, পোলেনের যে জেনারেটিভ সেলটা এলো, দুটো ভাগে ভাগ হলো। আমরা জানি একটা আমাদের অলওয়েজ কাকে নিষিক্ত করবে, ডিম্বাণুকে। তাহলে ও কিন্তু এসে এই ডিম্বাণুর সাথে নিষেকটা করে কি করলো, এই ডিম্বাণুকে n+n করে ও কি করলো, 2n তৈরি করলো। তাহলে একবার নিষেক হলো। তারপর আমি যে বললাম দুটো সেল তৈরি করছে, আরেকটা সেল কি করবে, আমাদের এই যে নির্ণীত নিউক্লিয়াস যেটা আগের থেকেই দুজন একসাথে যেটা নিষেক হয়ে যেটা অলরেডি 2n আছে সেটাকে নিষিক্ত করে ও কি করবে, 2n+n করে কি করবে, 3n করবে। তাহলে এই গেল আমাদের দুটো নিষেক। আর এই যে নির্ণীত নিউক্লিয়াসটা যেটা 3n হলো, এটাকে কিন্তু আমরা ট্রিপল ফিউশনও বলি, ঠিক আছে। তাহলে আমাদের বোঝা গেছে যে দ্বিনিষেক জিনিসটা কি আর কোথায় আমাদের নিষেকটা দুবার হচ্ছে এবং কার কার যে আমাদের ক্রোমোজোম সংখ্যা n এবং কার 2n। ক্লিয়ার এটা? চলো দেখো তাহলে আমরা ফার্স্টে কি দেখলাম, দ্বিনিষেকে কি হচ্ছে যে ও প্রথমে আমাদের ডিম্বাণুকে নিষিক্ত করছে, একবার নিষেক সম্পন্ন হচ্ছে, আরেকবার কি করছে আমাদের ও নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করছে। তাহলে ফার্স্টে আমাদের একটা যদি ইকুয়েশন পাই কি হচ্ছে n+n কি করছে, এটা 2n যেটা আমাদের কি হচ্ছে বীজ তৈরি করছে, আরেকটা কি হচ্ছে আমাদের নির্ণীত নিউক্লিয়াস 2n+n যেটা কি করছে আমাদের শস্যটা তৈরি হচ্ছে। তাহলে এইটা গেল আমাদের দ্বিনিষেকের যে মেন। দেখো আমি এইটুকু সময়ের মধ্যে তোমাদের যে টপিকটা তোমাদের কভার করলাম সেখান থেকে কতগুলো কোশ্চেন এসছে তোমরা কিন্তু এবার দেখো। সেটা হচ্ছে দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আমার আছে যে একটি উদ্ভিদের রেণু মাতৃকোষে 24টি ক্রোমোজোম থাকলে শস্যতে কটি ক্রোমোজোম থাকবে। আমরা জানি রেণু মাতৃকোষ মানে 2n আর শস্য মানে জানি 3n। 2nটা যদি আমাদের এখানে 24 বলে তাহলে 3nটা কি আমরা নিজেরাই বের করতে পারবো, আমি আর কিন্তু এখানে বলবো না তোমাদের। সেম কোশ্চেনটা দেখো আরও কিন্তু রিপিট হয়েছে, যে এটা রিপিট হয়েছে আমাদের এই যে 17তে কি বলছে, রেণু মাতৃকোষের সংখ্যা ক্রোমোজোমের 38, মানে রেণু মাতৃকোষটা আমরা জানি 2n হয়, তাহলে শস্য মানে যেটা 3n সেটা নিউক্লিয়াসের সংখ্যাটা, তাহলে এখানে আমার কত হবে। তারপরে দেখো আমাদের কি বলছে
পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বক রন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয়, আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে টাইপ অফ ফার্টিলাইজেশন, মানে কিভাবে আমাদের ওই পোলেনটা আমাদের ডিম্বাণুটাকে নিষিক্ত করছে সেইটা। তাহলে কি বলেছিলাম, যখনই ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে প্রবেশ করছে সেটাকে আমরা কি বলছি, ডিম্বক গাত্র ভেদ করে প্রবেশ করলে সেটাকে কি বলছি, আর চালাচল ওপেনিং দিয়ে প্রবেশ করলে সেটাকে কি বলছি। তিনটে অ্যান্সার আছে, তোমরা কিন্তু নিজেরা করবে এটা। তারপরে যেটা হচ্ছে ডিম্বকের ভ্রূণ পোষক নিউসেলাসটি হলো, আমি বারবার করে বলছি, ডিম্বকের ভ্রূণ পোষক মানে হচ্ছে যেটা শস্যটার কত ক্রোমোজোম সংখ্যা তোমরা জানো এখানে। তারপর যেটা কি বলছে যে আমাদের দ্বিনিষেকের দুবার নিষেকটা কার কার মধ্যে সম্পন্ন হচ্ছে সেটা দেখো। বলছে একটি সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিতে একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়, অপরটি কোনো সহকারী কোষের সাথে মিলিত হয়, নাকি একটি পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু তোমরা করবে, কারণ তোমরা এগুলো সবই জানো। এবার দেখো এরপরে কিগুলো আছে। এবার দেখো তারপরে যেটা হচ্ছে স্পোরোপোলেনিন, আমি পড়াতেই বললাম যে স্পোরোপোলেনিনটা কোথায় থাকে, আমাদের স্পোর বা পরাগরেণুর বাইরের গাত্রে থাকছে, ঠিক আছে। তারপরে কি বলছে পরাগ সংযোগ কাকে বলে, এটা আমাকে বলতে হবে না কিভাবে যেটা হচ্ছে পরাগ সংযোগটা। তারপর কি বলছে আমাদের গেইটেনোগ্যামি কি, এতক্ষণ যে আমরা কিভাবে আমাদের যে পরাগ মিলনটা হয় তখন যেটা আলোচনা করলাম তার মধ্যেই কিন্তু আছে গেইটেনোগ্যামিটার সংজ্ঞা। তার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অ্যালোগ্যামি, জেনোগ্যামি, এটার সংজ্ঞা। আর কি হচ্ছে ইতর পরাগযোগ উদ্ভিদের 4টি প্রধান বৈশিষ্ট্য লেখো। ইতর পরাগযোগের আমরা প্রথমেই বলেছি স্বপরাগযোগ মানে নিজে নিজে পরাগযোগ হয়, ইতর পরাগযোগের বাহকের প্রয়োজন হয়। তাছাড়াও ইতর পরাগযোগ উদ্ভিদের যেটা হয় কি এদের একসাথে দুটো মানে একটা ফুলে দুটো পুংকেশ চক্র বা গর্ভকেশ চক্র একসাথে থাকে না, বা থাকলেও একসাথে পরিণতি পায় না, বা এরা কি হচ্ছে মনোইশিয়াস হয়, মানে কি একটা গাছে একটা টাইপেরই ফুল হচ্ছে মানে পুং ফুল হবে, বা একটা গাছে একটা টাইপেরই স্ত্রী ফুল হবে। আর কি হচ্ছে ডায়োসিয়াস হয়, এটার মানে কি যে একটা গাছে একটা ফুল পুং ফুল হয় আর ওই গাছের আরেকটা ফুল স্ত্রী ফুল হয়, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তোমরা লিখবে। আর কি বলছে আবার দেখো এখানে এসছে নিষেক কাকে বলে, এই পদ্ধতিটি উদ্ভিদের কোন অংশ ঘটে এটাও জানি, তোমরা সবাই জানো। তারপর যেটা হচ্ছে আমাদের দ্বিনিষেকের তাৎপর্য, দেখো দ্বিনিষেকটা কি হয়। ফার্স্ট তো যখন দ্বিনিষেকের যদি তাৎপর্য আমরা বলতে যাই এখানে কি বলতে হবে যে নিষেকের ফলে কি হয়, আমরা জানি যে ডিম্বাণুটা নিষিক্ত হচ্ছে, সেটা কি হচ্ছে ফল তৈরি করছে, বীজ হচ্ছে। এই যে বীজের জন্য যে খাদ্য আমাদের লাগছে সেই খাদ্যটা কিন্তু দ্বিনিষেকের যে দুবার যে নির্ণীত নিউক্লিয়াসকে আমাদের নিষেকটা হচ্ছে সেখান থেকে কিন্তু খাদ্যটা আমরা পাচ্ছি, মানে ভ্রূণ আমাদের সেই খাদ্যটা পাচ্ছে। তাহলে বোঝা গেছে আমাদের দ্বিনিষেকের যে তাৎপর্যটা। তারপরে বলছে নির্ণীত নিউক্লিয়াসটা কাকে বলে। নির্ণীত নিউক্লিয়াসটা কি, যেটা আমাদের একটা ডিম্বাণুর মধ্যে যে দুটো নিউক্লিয়াস যেটাকে আমাদের হচ্ছে যে একসাথে যারা মানে ফিউজ করে বা একসাথে যারা যুক্ত হয়ে একটা পরবর্তীকালে সেটিকে আমাদের কি হচ্ছে আবার পোলেন সেটাকে নিষিক্ত করছে এবং যার ফলে শস্য উৎপন্ন করছে, সেই নিউক্লিয়াসটাকে আমরা কি বলবো নির্ণীত নিউক্লিয়াস। তারপর কি বলছে পার্থেনোকার্পি কাকে বলে, এটা যদিও আমার একটা আউট অফ কোশ্চেন চলে এসেছে তবুও আমি এটা বলে দিচ্ছি। পার্থেনোকার্পি হচ্ছে যে বীজবিহীন ফল উৎপাদন করার পদ্ধতিটাকে আমরা বলছি পার্থেনোকার্পি, যেটার এক্সাম্পল আমরা বলতে পারি যে বীজবিহীন টমেটো উৎপাদন করার পদ্ধতি, সেটা হচ্ছে পার্থেনোকার্পি। তারপরে দেখো পরাগযোগের প্রকারভেদ ও প্রত্যেকটির একটি করে বৈশিষ্ট্য লেখো, এটা কিন্তু আমাদের বড় কোশ্চেন। তাহলে আমরা তোমাদেরকে পড়ালাম যে আগেই যে কী কী টাইপের পরাগযোগ আমরা হয় এবং তার বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে লিখতে পারবো। তারপর হচ্ছে ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা। দেখো ইতর পরাগযোগ যখনই হচ্ছে তার কিছু সুবিধাও আছে, সুবিধার সাথে থাকতে আমরা অসুবিধাও হয়। সুবিধাগুলো আমরা যেমন বলতে পারি যে ইতর পরাগযোগে কি হচ্ছে, যেহেতু আমার দুটো ভিন্ন প্রজাতির ফুলের মধ্যে পরাগযোগ হচ্ছে তাহলে কি হচ্ছে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটছে, এটা একটা সুবিধা বলতে পারি। অসুবিধা কি হচ্ছে, ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়, বাহক না থাকলে কিন্তু সেই সমস্ত ফুলে যারা ইতর পরাগযোগ করে তাদের কিন্তু পরাগ মিলনটা হবে না, তাহলে এটা কিন্তু গেল একটা আমাদের ইতর পরাগযোগের অসুবিধা। তারপরে দেখো স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের 3টি পার্থক্য, এটা আমরা জানি স্বপরাগযোগ নিজে নিজে হয়, ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। স্বপরাগযোগের যে টাইপগুলো আছে ইতর পরাগযোগের টাইপগুলো আছে এগুলো বলে এক্সাম্পল বলে আমরা কিন্তু এটা এই কোশ্চেনটা আমরা লিখতে পারবো। তারপরে হচ্ছে অ্যালোগ্যামি আর জেনোগ্যামির পার্থক্যকে এটাও নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না, এই কোশ্চেনটা বারবার দেখো এই টাইপের কোশ্চেনগুলো আসছে। আবার দেখো এই যে চালাজোগ্যামি কি, তাহলে যে আমি বললাম টাইপ অফ ফার্টিলাইজেশনের যে যখন আমি পড়ালাম সেখানেই বললাম যে চালাজোগ্যামি কি, তাহলে এটাও আমাদের ক্লিয়ার আছে। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্নের মধ্যে আমাদের আসছে চিত্রসহ পরাগরেণুর গঠন বর্ণনা করো।
তার সাথে আমাদের সাইনার্জিস আছে একটা, আরেকটা কি আছে, চিত্রসহ গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। তাহলে আমি এতক্ষণ ধরে যেটা পড়ালাম দেখো, তার বাইরে কিন্তু কোনো কোশ্চেন নেই, আর শুধুমাত্র এই টপিকটা থেকে কিন্তু এত টাইপের কিন্তু কোশ্চেন আমি পাচ্ছি। প্রত্যেকটা যতগুলো পড়ালাম, যে আমার স্বপরাগযোগ, ইতরপরাগযোগ, অটোগ্যামি, জেনোগ্যামি, গেটেনোগ্যামি, তারপর আমার হচ্ছে যে পোরোগ্যামি, সমস্ত থেকে কিন্তু কোশ্চেন আসছে, মানে প্রত্যেকটা টার্ম থেকেই কিন্তু কোশ্চেনগুলো হচ্ছে। আর আমাদের কাছে কিন্তু এই ভিডিওটা দেখার পর কিন্তু আমরা জানি আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের কি হচ্ছে, এইচএসের যে আপকামিং যে কোশ্চেনগুলো আমাদের আসছে সেগুলো কিন্তু আমরা সমস্তগুলোই করতে পারবো এই ভিডিওটা দেখার পর। তাহলে আমি আমার যে আপকামিং ভিডিওগুলো সেগুলো আমি চেষ্টা করব তোমাদের কাছে যে মেন যে টপিকগুলো আছে সেগুলোকে ঠিক এভাবেই ডিসকাশন করে এবং কোশ্চেন অ্যান্সারগুলো যাতে তোমরা নিজেরাই করতে পারো, এবং বাকি যে কোশ্চেনগুলো আমাদের এইচএসে আসবে সেগুলো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, নিজেরা সলভ করতে পারো, সেরকম আমি ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ।